সরকারের উচ্চ পর্যায় থেকে নির্বাচনের দিন তারিখ ঘোষণার পরই দৌড়ঝাঁপ শুরু হয়েছে ভোটের মাঠে। তৃণমূলে শুরু হয়েছে প্রার্থীদের আনাগোনা, নির্বাচন কমিশনে অনেক কর্মযজ্ঞ। দলগুলোর দপ্তরে নির্বাচনী কৌশল, প্রার্থী বাছাই, নানান আলোচনা, যেখানে আবার প্রতিদিনই দেখা মিলছে বিদেশি পর্যবেক্ষক কিংবা কূটনীতিকদেরও। আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলতে চাই এই ভোট দৌড় নিয়েই। আপনাদের সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকের এই বিষয়ের উপর আলোচনা সম্প্রসারিত করতে আমাদের স্টুডিওতে থাকছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং ইসলামী আন্দোলনের দুই শীর্ষ নেতা। শুরুতে একটু পরিচয় হয়নি, তাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। এবং একই সঙ্গে আছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়া বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, দাওয়া প্রচার বিষয়ক সম্পাদক। দর্শক, আমরা আলোচনায় যাব, তার আগে চলুন দেখে নেই ভোট নিয়ে চলতি হাওয়া রাজনীতিকরা বা বিভিন্ন কর্মকর্তারা কি বললেন। আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের একটি প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল। ওই দলের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে বিদেশি কর্মকর্তা জানিয়েছেন আসছে জাতীয় নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠানোর কথা চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন। এবং ওই অনুষ্ঠান শেষে কথা বলেছেন নির্বাচন কমিশন সচিব। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. আমরা নতুন ভোটারদের নিতে চাই। ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি। তো এটা এখন আমরা ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন। বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাসো কারমা হামো দর্জির সঙ্গে এরকম একটি বৈঠক হয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও। সেখানেও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এদিকে প্রেস ক্লাবে নির্বাচন সম্পর্কিত একটি অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। এখানে তিনি হুঁশিয়ার করেছেন যে কারা নির্বাচন হতে দেবে না, আমরা রাজপথে তাদের দেখতে চাই। আর পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে মেজর হাফিজ বলেছেন যে জামাত জনরায়কে ভয় পায়, এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। প্রফেসর ইউনূস, তাকে আমরা খুবই সম্মান করি। প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই। কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা 10 বছর থাকেন। তারও শখ হয়েছে মন্দ কি, এইভাবে যদি পতাকা উড়ানো যায়, এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায়, প্রতি মাসে বিদেশ সফর করা যায়, আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায়। 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়। এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায় নাই। আমাদের দল বিএনপি যখন লেজে গোবরের অবস্থা হলো, সবসময় বিপুলভাবে 4 বার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্র শাসনের দায়িত্ব পেয়েছি। আজকের আলোচনার বিষয় ভোট দৌড়ের শুরুতে অতিথির কাছ থেকে সব মন্তব্য নেব। দর্শক, আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে আজকের এই ভোটের ট্রেন। শুরুতেই আমরা রফিকুল ইসলাম জামাল, আপনার প্রতিক্রিয়া নিতে চাই। এই যে আপনাদের দলের যিনি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, উনি যে বক্তব্য দিলেন যে কারা নির্বাচন হতে দেবে না, আমরা রাজপথে তাদের দেখতে চাই, একটা হুঁশিয়ারি। একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে মেজর হাফিজ বলেন যে জামাত জনরায়কে ভয় পায়, এই জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। দেখছেন যে ওনার বক্তব্যের যে দুইটা দিক, আপনার কাছেও দুইটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হলো যে কেউ নির্বাচন হতে দিতে চায় না, মানে কেন মনে হচ্ছে বিএনপির যে কেউ নির্বাচন হতে দিতে চায় না, এটা হলো একটা প্রশ্ন, তারা কারা। আর দ্বিতীয় যে প্রশ্নটা একসাথে করে রাখি, যে জামাত জনরায়কে ভয় পায় বলে পিআর চায় না, মানে পিআর চাইলেই জনরায়কে ভয় পাওয়া কেন হবে? বলা হচ্ছে যে 80 থেকে 90টা দেশে পৃথিবীতে পিআর আছে এবং ওইটাও জনরায় প্রতিফলন হওয়ার একটা পদ্ধতি। মানে এই বক্তব্যের তাহলে যুক্তিটা কি? ধন্যবাদ। আপনি আজকের সময় উপযোগী এই প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি এখন টেলিভিশনের সকল কর্মকুশলীদের এবং
যারা এখন টেলিভিশন দেখছেন সকল শ্রোতাবৃন্দকে। আজকে যে প্রসঙ্গটা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজ আহমেদ বলেছেন, আপনি জানেন যে জামায়াত প্রসঙ্গে যেটা বলেছেন, আমরা জামায়াত প্রসঙ্গের আগেই বলতে চাই, আমরা দেখেছি বাংলাদেশে গত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি এবং ভোট দিয়ে তাদের যে পছন্দের প্রার্থীকে কখনোই তারা সংসদে এবং তাদের প্রতিনিধি হিসাবে করতে পারেননি। আমরা তারপরে যখন বাংলাদেশে একটি নির্বাচনের আশা, নির্বাচনের একটি এনভায়রনমেন্ট তৈরি হলো, যেখানে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি তৈরি করতে পারবেন। মানুষ এখন উন্মুখ হয়ে বসে আছে যে গত 17 বছরে তারা একটি ভোট দিতে পারেনি, এমনকি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত। তো সেই মুহূর্তে আমরা যখনই দেখলাম ডক্টর ইউনূস সরকার এসছে, তারপরে একের পর এক আন্দোলন এবং সরকারের মধ্যে বিভিন্ন সংস্থাগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি, কখনো আনসারের আন্দোলন, কখনো শিক্ষার্থীদের আন্দোলন, সচিবালয়ের আন্দোলন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে একটা গ্রুপ আছে যারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং সত্যিকারে জনপ্রতিনিধি আসুক তা তারা চাচ্ছে না। তারা বাংলাদেশকে একটি অনিশ্চয়তার মধ্যে রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের। এটি কি সরকারের পক্ষ থেকে কোনো গ্রুপ? সরকারের পক্ষ থেকে নয়, আমরা সরকারি কর্মকর্তারা যারা গত 17 বছর শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত রয়েছে, তাদের মধ্যে এখনও তো প্রশাসনে আমাদের শেখ হাসিনার প্রতাত্তারা, তার অনুরোগ যারা, তাদের প্রতি এর আগে থেকেই ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগের সহ বেশ কিছু লোকজন প্রশাসনে এখনও তাদের প্রভাব প্রতিপত্তি আছে, আমরা দেখেছি। আমরা তাদেরকে বলছি, হ্যাঁ, তার মানে তিনি হয়তো এটা মিন করেছেন যে এই যে পেছনে যারা দলীয় একটা লেজুর বৃত্তি সংযোগ ছিল, তারা হয়তো নির্বাচন হতে দিতে চায় না, তাদেরকে রাজপথে দেখতে চাইছে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য। আরেকটা যে পিয়ার নিয়ে, মানে এইটা কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইলে কেন এটাকে জনগণের কি যেন কথাটা বললেন যে জনরায়কে ভয় পায়, জনরায়কে ভয় পাওয়া হবে কেন? ওইটাও তো একটা রায়, ওইটা একটা পদ্ধতি না। রায় আপনি বলেছেন অত্যন্ত, এটা অবশ্যই মানুষ তার ভোট দেয়, কিন্তু তার আগেও মানুষ জানতে চায় তার জনপ্রতিনিধি কাকে তিনি ভোট দিচ্ছেন, কাকে তিনি জনপ্রতিনিধি হিসাবে চাচ্ছেন। তাইলে একটা অঞ্চলে কিছু ভোট পেলেই সেইটাই যে জনপ্রতিনিধি হয়ে যায় তা তো নয়। অনেক সময় 1% 2% ভোট পেলেও আমরা মনে করি তাদের কিছু সমর্থক আছে, কিন্তু মেজরিটি মানুষ যখন যাকে জনপ্রতিনিধি হিসাবে চান তিনি জনপ্রতিনিধি হয়। আমাদের এই পিয়ার পদ্ধতিটা হঠাৎ করেই সম্মুখভাগে নিয়ে আসার কারণে, কারণ ইতিপূর্বে আমাদের বাংলাদেশের স্বাধীনতার 57 বছর পরে যদি হঠাৎ করে পিয়ার পদ্ধতি যারা নিয়ে আসছে, নিশ্চয়ই আপনি এর মধ্যে এও শুনেছেন জামাতের একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে আমরা একবারের জন্য একটা পরীক্ষামূলকভাবে দেখি, একবারের জন্য হলেও পিয়ার চাই, এটা পরীক্ষামূলকভাবে দেখি। জামাতের নায়েবে আমির বলেছেন যদি এটার সুফল না আসে তাহলে আমরা বন্ধ করে দেব। এটা আসলে একটা অত্যন্ত কি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বলবো, এই জন্য যে একটা দেশকে নিয়ে কোনোভাবে একটা এক্সপেরিমেন্ট করা যায় না। আমরা পিয়ার পদ্ধতিতে যেসব জায়গাগুলো আছে, আমরা ইতিমধ্যেই নেপালের যে দৃশ্য, নেপালের যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখেছি। আপনি জানেন একটা দেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হয় একটা দেশে যখন একটি শক্তিশালী সরকার থাকে। পিয়ার পদ্ধতিতে যদি একটি ঝুলন্ত পার্লামেন্ট আসে তাহলে আমরা, জামাল ভাই, নেপাল বাদেও বলা হচ্ছে যে 80 থেকে 90টা দেশে পিয়ার আছে এবং পিয়ারের পক্ষে যারা কথা বলতেছে তারা তো বিভিন্ন ধরনের যুক্তি দিচ্ছে। মানে এই যেই পদ্ধতিটা এখন আছে এপিটিপি, এই পদ্ধতিটাও তো প্রথম যে নির্বাচন হয়েছে সেটাও পরীক্ষামূলকই ছিল, পরে ভালো মনে হয়েছে এটা কন্টিনিউ হয়েছে, তাহলে দায়িত্বজ্ঞানহীন কেন হবে? না, গণতন্ত্র তো একদিনে প্রতিষ্ঠা হয়নি। আজকে যে পদ্ধতিটা আমরা অভ্যস্ত হয়েছি, এই গণতন্ত্র, ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র, এটা পৃথিবীর বিভিন্ন দেশে পরীক্ষামূলক সফল হয়েছে বলেই আমরা এই পদ্ধতি গ্রহণ করেছি। পিয়ার পদ্ধতি এখন পর্যন্ত পৃথিবীর যেসব দেশগুলোয় আছে, আমরা সেই হিসাবে বলতে পারি যে আমরা এখন পর্যন্ত কোথাও এর সফলতা আমরা দেখিনি।
বরং আমরা না না এইটা মনে হয় সঠিক তথ্য নয়, কারণ 80 থেকে 90টা দেশে পেয়ার আছে এবং যারা পেয়ারের পক্ষে কথা বলছে তারা তো অনেক যুক্তি দিচ্ছে। তারা এটাও বলতেছে যে প্রার্থী দেখা যাবে, এই পদ্ধতিতে করা যায়। আমরা আপনার কাছে আবার আসবো, রফিক ভাই আপনি থাকুন। আমরা একটু শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, একই প্রশ্ন আপনার কাছে করতে চাই, কারণ আমার যদি ভুল না হয় আপনারাও পিয়ারের, আমরা খুব জোরালোভাবে পিয়ারের কথা বলছি। বলেন তো। আমি একেবারে শুরু থেকে শুরু করি। পিয়ার বাংলাদেশের নতুন না, আমরা সেই 1996 সাল থেকে বিভিন্ন দল পিয়ার নিয়ে কথা বলে আসছে। আমরা 2024-এর আগেও বিভিন্ন সময় পিয়ারের কথা বলেছি, আর এরপরে তো খুব জোরালোভাবে বলছি। বাংলাদেশে পিয়ার পদ্ধতি কিন্তু অলরেডি বাস্তবায়ন আছে। আমাদের বিএনপি, আমি বলি বিএনপির একজন খুব জোরালো বক্তা ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি কিন্তু পিয়ার পদ্ধতিতেই নারী আসনে যান। মানে আমাদের বাংলাদেশে যে 300 যে নারী আসন, মানে 50টা যে নারী আসন, তারা কিন্তু সংসদ সদস্যদের আনুপাতিক হারে যায়। তার মানে আনুপাতিক হারে এমপি হওয়া, এই যে ধারণাটা, এই ধারণা কিন্তু বাংলাদেশে বিদ্যমান, চর্চা হয়ে আছে। ফলে বাংলাদেশ সংরক্ষিত নারী আসন, হ্যাঁ, তো পিয়ার কিন্তু নতুন কিছু না। তো ভাই যে অনেকগুলো কথা বললেন না, আমি বিনয়ের সাথে বলবো পিয়ার নিয়ে আমাদের মনে হয় আরেকটু মানে ইতিবাচকভাবে দেখলে দেখা উচিত। কারণ আসলে নেতিবাচকভাবে দেখলে যারা দেখতে নেই তার চলন বাঁকা হয় আর কি। পিয়ার নিয়ে যতগুলো ভাই ইতিবাচক ভাবে দেখা উচিত, এটা আপনার আবেদন, কিন্তু কেন দেখবে? যেমন আমাদের যে জামাল ভাই নেপালের কথা তুললো, আমি একটু বলি, বলেন। কেন দেখবে? বাংলাদেশে আমরা স্বাধীনতা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এখানে মানবিক মর্যাদা মানে প্রত্যেকটা মানুষের মানুষ হিসেবে মর্যাদা দিব, তার মানে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার, ভোটের মর্যাদা আমি দিব। বর্তমান যে পদ্ধতিটা বাংলাদেশে চলে, সেই পদ্ধতিতে 40% ভোট পেয়ে সে শতভাগ ক্ষমতার মালিক হচ্ছে। যার বিরুদ্ধে 60% মানুষ ভোট দিল সে রাষ্ট্র পরিচালনা করছে। এটা তো গণতন্ত্র তো যায় না, গণতন্ত্রকে সংখ্যাগরিষ্ঠ, এখানে 40% ভোট পায় 60% মানুষ যার বিরুদ্ধে ভোট দিল তারপর ক্ষমতা চালাচ্ছে। তো না গণতান্ত্রিক চিন্তায়, না সাধারণ যুক্তিবোধ, কোনো বোধেই বর্তমান পদ্ধতি এটা যৌক্তিক না। দ্বিতীয় বিষয় হলো, দেখেন মানুষের ভোট পচা যায়। শুনছেন বাংলাদেশে একটা আসনে ধরেন 3 লক্ষ ভোট, হ্যাঁ, সেখানে একজন পাইছে হলো 1,51,50,000 এক ভোট, আর একজন পাইছে হয়েছে 1,49,999 ভোট। 1,999,000 ভোট কিন্তু পচা গেছে। তার মানে কি তাই সেই মানুষদের মতের কোনো প্রতিফলন রাষ্ট্র পরিচালনা দেখবেন না? সেজন্য আমরা বলি এমন একটা পদ্ধতি আসুক যেই পদ্ধতিতে সবার। নিশ্চয়ই আপনারা যেহেতু পিয়ারের দাবি করছেন, আপনাদের পিয়ার নিয়ে অনেক পড়াশোনা আছে। প্রশ্নটা হলো যে আমাদের তো এই সংসদীয় যে কাঠামো, সংসদীয় যে আইনসভার যে ব্যবস্থা, সেখানে কত 300টি কনস্টিটিউয়েন্সি বা সংসদীয় আসন আছে। এখন ধরেন যে একটা সংসদীয় আসন থেকে ধরেন যে ইসলামী আন্দোলন, সে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভোট পাইল, আর বিএনপি তারা হলো প্রথম সংখ্যাগরিষ্ঠ, তাহলে ওইখানে কে হবে? পিয়ার হলো তো মানে এরকম হবে না। পিয়ার হলো সারা বাংলাদেশের কাস্টিং ভোটের কে কত পার্সেন্ট পাইছে, সংসদে তার ততগুলো আসন। কিন্তু মানুষ তো এখানে দেখতে চায় আমার এমপিকে। আমি তো দেখতে পাবো তো। পিয়ারে তো একটা আছে যে ওপেন লিস্ট সিস্টেম, সেখানে দেওয়া থাকে যে আমার 1 থেকে 300 হলো এই প্রার্থী, তারা এখানে এমপি হবেন। তো আমি যদি 1 থেকে 10% ভোট পাই, আমার এই 10%-এ যে 30 জন হবে, সেই 30 জন এমপি হবে। ফলে আমার এমপি কে হচ্ছে তো পরিষ্কার দেখা যাচ্ছে। এরপর আরেকটা প্রশ্ন আসে যে আমি ভোট দিব সন্দ্বীপে, মানে এমপি হবে লন্ডনে না কোথায়? ওইটা পিয়ারের অনেকগুলো সিস্টেম আছে। হ্যাঁ, জেলাভিত্তিক পিয়ার করা যায়। জেলাভিত্তিক পিয়ার করলে আমি ভোট যদি এসে দেই, মানে কুমিল্লায় দেই, আমার এমপিও কুমিল্লাতেই থাকবে। তো আসলে পিয়ার নিয়ে যতগুলো সমালোচনা, আমি একটা আসলে যৌক্তিক দেখি না। দেখেন বারবার নেপালের কথা আসে, আমি কথা বারংবার বলি, নেপালের বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এক জিনিস না। আমরা 1905 থেকে আমরা রাজনীতি করি, এই অঞ্চলের মানুষ সচেতনভাবে আমরা একটা জাতীয়তাবাদী ভিত্তিতে পাকিস্তান করলাম, পাকিস্তান থেকে 71 করলাম। কিন্তু হুজুকে না, একবার রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে 71 থেকে 54, মানে আমাদের প্রায় 110-20 বছরের রাজনৈতিক বোঝাপড়া আছে। তো এইরকম রাজনৈতিক বোঝাপড়া একটা জাতিগোষ্ঠীকে যদি আমি নেপালের সাথে, যারা কিছুদিন আগে রাজতন্ত্র থেকে উঠছে, তাদের সাথে তুলনা করি, তাহলে বাংলাদেশের ইতিহাসকে আসলে অবজ্ঞা করা। কিন্তু মারুফ ভাই, এটা তো একটা বাস্তবতা। এই যে আপনি যে বিষয়গুলো বললেন, এগুলো তো অনেক বোঝাশোনার ব্যাপার আছে। কেন বোঝাশোনা? এই ধরেন সিম্পল না না, এটা কিন্তু এটাই বাস্তবতা যে জনগণের মধ্যে এখনো বিভিন্ন জরিপেও আসছে যে দেশের অর্ধেকের প্রায় অর্ধেক মানুষ এই সম্পর্কে সচেতন না। ভাই আপনি তো মিডিয়া আছেন, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র। হ্যাঁ, আমি জানি যে জরিপ একেবারে থিওরিটিক্যালি সব ঠিক থাকবে, সেই জরিপেও 110% লোক পিয়ার পদ্ধতিতে চায়, এটা দেখানো সম্ভব। এই সমস্ত জরিপ সব ম্যানিপুলেট করা যায়, ফলে জরিপ দিয়ে না। এখন দলগুলো চায় না কেন? ওই যে ওই লোকটা, আমি ভোট পাবো 40, ক্ষমতা চর্চা করবে 100, এই লোভটাকেও ছাড়তে চায় না। আর আমরা বলি যে, আর দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা এবং জরুরি বিষয় যেটা, ভাই জুলাই হইল কেন? ষড়যন্ত্র রোধ করার জন্য। জুলাই কি পিয়ারের জন্য হয়েছে? না না,
স্বৈরতন্ত্র রোধ করার জন্য। কিন্তু বিগত যে সংস্কার প্রস্তাবগুলো হইলো সেখানে স্বৈরতন্ত্র রোধ করার জন্য আইনি কাঠামো একটাও নিশ্চিত করা যায় নাই। আপনি এনসিসি করা যায় নাই, 70 ক্লজের সেটা সংশোধন করা যায় নাই। এখন একটা পদ্ধতি আছে, যদি পিআর হয়, পিআর হলে হবে কি বাংলাদেশের সংসদে এককভাবে কেউ ক্ষমতা যাবে না, গেলেও সে একচ্ছত্র ক্ষমতা পাবে না, তাইলেই আমরা স্বৈরতন্ত্র রক্ষা করতে পারবো, থেকে পারবো। সেজন্য আসলে আমরা পিআর চাই। আবার একটু আসি আমরা হ্যাঁ, রফিকুল ইসলাম জামাল ভাই, আপনি শুনছিলেন, মানে আমার কাছে মনে হয় যে আপনি এর মধ্যে প্রস্তুতি নিয়েছেন যে এর পাল্টা যুক্তি কি দিবেন। উনি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে 40% ভোট পেয়ে 100% ক্ষমতার যে অনুশীলন, সেইটার জন্য আপনারা মানে চাচ্ছেন না যে পিআর হোক। মানে একটা বিষয় তো যৌক্তিক যে আপনারা কিন্তু জাতীয় সরকারের কথা বলছিলেন যে সবাই মিলে একটা সরকার করবেন, নির্বাচিত যাই হোক, আপনার ভুল না হলে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মুখে আমরা শুরুর দিকে এই শব্দগুলো শুনছি। তাহলে পিআর হলে তো সবাই সংসদে যাবে, এটাকে কনগ্রাচুলেট কেন করছেন না? আপনার এই জায়গাটায় আমি প্রথমে একটু দ্বিমত করছি ওনার কথায়, যে আমার সহ আলোচক যিনি বললেন ক্ষমতা, আসলে কি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা বলতে কিছু আছে? দায়িত্ব হিসাবে যদি 60% লোকের ভোট নিয়ে কেউ আসে, নিশ্চয়ই সকল লোকের দায়িত্ব তার উপরে বর্তায়। দায়িত্ব আর ক্ষমতা এক জিনিস না। নিশ্চয়ই যারা ভোট দেয়নি তাদের সে পার্লামেন্ট মেম্বার হবে না অথবা প্রতিনিধি হবে না, এটা ঠিক না। তবে একটা জায়গায় আপনাকে বলতে হবে যে এখানে বাংলাদেশের এই জায়গাটায় প্রথমত আমাদের সংবিধানেই পিআর জায়গাটা নাই। পিআর যদি আমাদের করতে হয় তাহলে আমাদের আগে সংসদে গিয়ে এরকম একটি সংবিধানে পিআর পদ্ধতি এদেশের মানুষ চাচ্ছে, জনপ্রতিনিধি সহ সারা বাংলাদেশের মানুষ, হয় সেটা গণরায়ের মধ্যে আনতে হবে অথবা সংসদে আনতে হবে। তাইলে আমি যদি দেখি যে পিআরের সবচেয়ে বড় যে একটা জায়গা রয়েছে, যেটা আমার ভাই বললেন যে এমপি কে হবে, কে জনপ্রতিনিধি হবেন, এটা আমরা কিভাবে বুঝবো? যে লোক এই মুহূর্তে আমরা জানি কিছু কিছু আসনের গুরুত্ব অনেক বেশি। ধরেন একটা লোক 20টা আসন পাইল বা 50টা আসন পাইল, 150 আসন পাইল, সে চাইল যে বিভাগীয় শহর, বড় বড় জেলা শহরগুলোয় তার এমপি দিতে হবে। অন্য দলও একই জায়গায় এমপি চাইলো, তাহলে সেই জায়গাটা সমাধান করার জন্য। জামাল ভাই, আপনি যে দুইটা পয়েন্ট বললেন, এই দুইটা পয়েন্ট একটু শুনে আসি। যৌক্তিক একটা হলো যে সাংবিধানিক একটা পরিবর্তন দরকার, কারণ এখন যে ভাই বলি প্রশ্নটা আমি শুনছি, তো আমি সময় বাঁচানোর জন্য বলি, মানে মানুষের অভিপ্রায়ের উপরে আর কোনো সংবিধান নাই। হ্যাঁ, আমাদের 72-এর সংবিধানের প্রধান যুক্তি কি ছিলেন? মানুষের পরম অভিপ্রায় বলে। জুলাইতে আমরা বিগত সংবিধানের বিরুদ্ধে চরম অভিপ্রায় আমরা দেখিয়েছি। ফলে আবার এবার আপনি জানেন যে প্রত্যেকটা গণঅভ্যুত্থানের একটা সার্বভৌম ক্ষমতা থাকে। ফলে এখন যেই ক্ষমতাটা আছে, এইটারই একটা সার্বভৌম ক্ষমতা আছে, আমরা সংবিধান প্রণয়ন করতে পারি। ফলে সংবিধানে নাই বলে এটা আনা যাবে না, এটা যৌক্তিক কথা না। দ্বিতীয়ত কথা হলো, আমাদের এই সংবিধান এমন একটা অদ্ভুত সংবিধান যে এই সংবিধান মেনে স্বৈরাচার হওয়া যায়। শেখ হাসিনা কি বন্দুক দিয়ে ক্ষমতা আসছিল? সেই সংবিধান মেনে স্বৈরতন্ত্র হয়েছে। এখন আমরা এই একটা সংবিধান যে স্বৈরতন্ত্র বানায়, আইন সিদ্ধ করে, এমন সংবিধানকে আমরা তো পূজনীয় কেন বানাচ্ছি? দ্বিতীয় কথা হলো যে ভাই যেটা বললেন যে এই কোনো বিভাগীয় বড় বড় শহরে আমাদের এমপি চাইব, আমি এখানে একটু আমাদের এমপি পার্লামেন্ট এর মূল জায়গাটা আসলে বুঝতে আমার মনে হয় বোঝাবার ভুল আছে। সেদিন সিপিডির একটা প্রোগ্রাম ছিল, সেখানে দেখাইলো কি যে বাংলাদেশের সামনে অর্থনৈতিক, সামরিক, ভূরাজনৈতিক অনেক বড় বড় জটিলতা আছে। এই জটিলতা উত্তরণের পথ কি? আমাদের দক্ষ নেতৃত্ব লাগবে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে বলি, বাংলাদেশের পার্লামেন্টে কারা যায়? ধরেন ঢাকা 5-এ আমি যদি প্রার্থী দেই, কাকে প্রার্থী দেবো? যে ভোট টানতে পারে। কথাটা মনে রাখেন ভাই, ভোট টানতে পারে। সে যদি মূর্খ হয় সই, সে মাস্তান হয় সই, তার প্রধান যোগ্য থেকে ভোট টানতে পারে। এটা করে করে আপনি বিগত পার্লামেন্টগুলোতে রাজনীতিবিদ, আইনবিদ সব হারাই গেছে। সেখানে সব আসছে ব্যবসায়ীরা, যাদের গোষ্ঠী স্বার্থ দেখে, সেখানে আসছে, আমি তা বলতে চাই না। তো ফলে হয়েছে কি, আমাদের বাংলাদেশ পরিচালনা করার জন্য যে ধরনের বুদ্ধিবৃত্তিক যোগ্যতা লাগে সেই যোগ্যতাগুলো থাকছে না। তাহলে বলি স্থানীয় শাসন কি দেখবে? আমি বলি এমপিদের কাজ কিন্তু স্থানীয় শাসন দেখা না, এমপিদের কাজ আইন প্রণয়ন করা, স্থানীয় শাসন দেখার জন্য স্থানীয় সরকারের মানে একটা বড় পরিবর্তন। কিন্তু মারুফ ভাই এই যে বললেন যে ভোট টানতে পারবে, ভোটটাই তো শক্তিশালী। এখন গণতন্ত্র তো এইটাই যে যদি ভোটাররা একজন কি বললাম, আপনি যা বলতেছেন যে একজন যদি মানে ক্রিমিনালকে যদি রায় দেয়, গণতন্ত্র তো ওইটাই যে না, আপনি তো এটা তো করতে পারেন না। কামরুল ইসলাম সাহেব ছিল, তাকে সাদেক হোসেন খোকা সাহেব বলছে থার্ড ক্লাসের মাস্তান, সাদেক হোসেন খোকা সাহেব বলেছিল মরহুম। তো সেই কামরুল ইসলামও এমপি যাচ্ছে কেন? তার ভোট টানা ক্ষমতা আছে। এই ভোট টানাবার কেমনে জানেন তো? কালো টাকা, পেশি শক্তি। যদি মানুষ যদি সত্যিকার অর্থে যদি মাস্তানকে আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু বিরতি থেকে ঘুরে আসি। হ্যাঁ, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX।
অতিথির সঙ্গে আলোচনায় যাওয়ার আগে চলুন শুনে আসি এ নিয়ে তৃণমূল মানুষের মতামত। বগুড়া থেকে প্রান্তের মানুষের সঙ্গে কথা বলে মতামতটি পাঠিয়েছেন সহকর্মী রাজীব সেলিম। বগুড়া থেকে ভোটের ট্রেনে যুক্ত হয়েছি আমি রাজীব সেলিম। ভোটের দিনক্ষণ এগিয়ে আসায় রাজনৈতিক দলগুলো শুরু করেছে ভোটের দৌড়, আর সেই দৌড়ে পিছিয়ে থাকছে না কোনো দলই। ভোটের সেই দৌড়ঝাঁপ আর আসছে নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কি ভাবছে চলুন জেনে আসি। বিগত সময় দেখেছি যে মানুষ ভালোভাবে ভোট দিতে পারেনি, কিন্তু আমি নতুন ভোটার হিসাবে এটার আশা রাখি যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং আমরা ভোট দিতে পারবো। দেশের যে সার্বিক পরিস্থিতি সুষ্ঠুভাবে যাতে ভোটটা হয়, আমরা যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারি। ভোটটা আমরা সুষ্ঠুভাবে দিতে পারি। সরকারটা অস্থায়ী আছে, মানে সরকারটা আমার স্থানীয় সরকার চাই। উৎসাহ আমেজের মধ্যে এই নির্বাচনটা সম্পূর্ণ করবে আমার মনে হয়। আমরা এই রকমের নির্বাচন চাচ্ছিলাম। ভালো একজন দেশের প্রধান আসুক, এটাই আমরা চাই, এবং আমরা ভালো করে চলাফেরা করতে পারি, সন্ত্রাসী যেন না হয়, আমরা আরামভাবে খাইতে পারি, ঘুমাইতে পারি, এটাই আমাদের এই দেশে চাওয়া পাওয়া আর কি। ভোটের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, সম্ভাব্য প্রার্থীরা যাচ্ছেন সাধারণ ভোটারদের কাছে। সাধারণ ভোটারদের চাওয়া নির্বিঘ্নে ভোট প্রদান করে নির্বাচিত করতে চান তাদের মনোনীত প্রার্থীকে। ভোট দৌড় নিয়ে তৃণমূল মানুষের মতামত আমরা জানছিলাম। এ নিয়ে এই আলোচনাকে সম্প্রসারিত করতে স্টুডিওতে আছেন দুইজন অতিথি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক আছেন শেখ ফজলুল করিম মারুফ, এবং আছেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। আমরা আলোচনায় ছিলাম, সেটি হলো যে আমরা পিয়ারটা নিয়ে আর একটুখানি আলোচনা করি, এবং সারা কুক যে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনে সেটা নিয়ে একটু আমরা কথা বলতে চাই। শেষ যেই কথাটা সেটি হলো যে জামাল ভাই, সেটি হলো যে এই যে মানে পিয়ারের যে পদ্ধতি, মানে সেইটা সে বলেছে যে এখানে কালো টাকা এবং অনেক ধরনের একটা পরিবর্তন আসবে নির্বাচন ব্যবস্থায়। সংস্কারের কথাগুলো বিএনপিও বলেছে, এবং এটা একটা বড় সংস্কার হিসেবে তারা দেখছে, এবং বলছে যে সংবিধানের পরিবর্তনের যে অধিকার সেইটা গণভোটানের মাধ্যমে যেটি সার্বভৌম ক্ষমতা, সাধারণ মানুষ সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছে। তাহলে সমস্যা কোথায়? প্রথমেই আপনাকে বলতে হবে যে একজন মানুষের প্রত্যাশা কী। যখন একজন মানুষ ভোট কেন্দ্রে যায় তখন তার প্রথমে উদ্দেশ্য থাকে যে তিনি তার পছন্দের মানুষকে আগামী দিনে তার প্রতিনিধি হিসাবে সংসদে যাবে, তার কাছে আসবে এবং তিনি তার কথাগুলো তুলে ধরবে। এখন ধরেন কোনো একটা জায়গায় আমাদের তালিকা অনুযায়ী একজন এলাকায় এতই জনপ্রিয় যে তিনি 300 নম্বরের প্রার্থী, অথচ তিনি 80 ভাগ ভোট পেয়েছেন, এলাকায় 80 ভাগ ভোট পেয়েছেন, কিন্তু সেই এলাকায় দেখা যাবে ওনাকে প্রতিনিধি হতে পারেনি, যেহেতু তিনি তালিকার 300 নম্বরের প্রার্থী। ওখানে 1% বা 2% ভোট পেয়েছে এমন একজন প্রার্থী ওখানের প্রতিনিধিত্ব হয়ে গেল। তাই নিশ্চয়ই এই 1% বা 2% মানুষের ভোট পেয়ে বা 5 বা 10% মানুষের ভোট পেয়ে যিনি 70-75 আবার দলগুলো মনোনয়ন বাণিজ্য বা এই ধরনের সিদ্ধান্তগুলো সেই প্রসঙ্গে আসছে যে আপনি কোনোভাবেই সেই জায়গায় মানুষ সেটা প্রত্যাশা করে না, এবং এই জায়গাটাই আবার তার প্রতিনিধির সঙ্গে জনগণের একটা কনফ্লিক্ট চলে আসতে পারে। দ্বিতীয়ত আমরা দেখেছি যে আপনি যদি অনিয়মের কথা বলেন, বাংলাদেশে অর্থনৈতিকভাবে কালো টাকা, তাহলে আমার তো প্রথমেই কালো টাকায় যে মানুষ ভোট দিবে না এই জায়গাটাকে আমাকে তৈরি করতে হবে। তো রাজনীতিবিদের কাজ, রাজনীতিবিদরাই বুঝাবে যে ভোটটা কতটা পবিত্র আমানত, স্বাধীনতার যুদ্ধের পরে বাংলাদেশ কিভাবে আগামীর বাংলাদেশ গড়বে, একটি কল্যাণকর রাষ্ট্র কিভাবে তৈরি হবে, কিভাবে এই বাংলাদেশের মানুষ অর্জিত স্বাধীনতা সুরক্ষা পাবে, সার্বভৌমত্ব কিভাবে রক্ষিত হবে, এই জায়গাগুলোয় মানুষ জানে। ভোটারকে যদি সচেতন করতে পারি, আমি বিশ্বাস করি কালো টাকা বা পেশি শক্তিগুলো হয়তো দূর হবে। জামাল ভাই, মানে ধরেন মানে এখন ওই 5 আগস্টের পূর্ববর্তী পরিস্থিতি, যেমন বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যে আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের যে শতাংশের যে পার্থক্য, এবং এই ধরনের 91-তে সম্ভবত একটা বিশাল পার্থক্য করে দিয়েছিল। ভোট প্রায় একই পেয়েছে, কিন্তু আসনের দিক থেকে আওয়ামী লীগ বেশি পেয়ে ক্ষমতায় চলে গেল 96-তে। তাহলে তখন যদি পরিস্থিতিটা এরকম হইতো, পিয়ারের যে প্রশ্ন তখন যদি আসতো, আপনারা কি এখন যেভাবে কথা বলতেছেন তখন বলতেন? হ্যাঁ, আমরা একই কথা বলতাম, এই জন্য যে আমরা 96-তে আমাদের মানুষ আমাদেরকে গ্রহণ করেছে, আমাদের কাছ থেকে মানুষ দূরে সরে যায়নি। আমরা আবার মানুষকে 91-তে কিন্তু উল্টো হয়েছে, যে ভোটের শতাংশের
মানে পার্থক্যটা খুবই কম ছিল, মানে আওয়ামী লীগের থেকে হয়তো অল্প 2-1% ভোট বিএনপি কম পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ অনেক আসনে এগিয়ে ছিল। 91-তে বিএনপি সরকার করেছে, 91-তে 96-তে আওয়ামী লীগ সরকার, 96-তে যে ওই জন্য আমি বলছি যে না, আমি সবসময় একই কথা বলবো যে আমরা সবসময় দেখি যে আমাদের ভোটারদের আমরা ধরে রাখতে পারতেছি কিনা, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ মানুষের মধ্যে কতটা আমরা পৌঁছে দিতে পেরেছি, এটা হলো আমাদের প্রথম জায়গা। তাহলে আমরা সেই জায়গা থেকে কোনোভাবেই আমরা এটা করতে পারি না যে মানুষ যাকে জনপ্রতিনিধি চাচ্ছেন, আমরা ইসলামের খেলাফতের দিকেও আপনি দেখেন, কখনোই আমার প্রতিনিধি কে হবে আমি জানবো না, এরকম কেউ আমার প্রতিনিধি হবে। জামাল ভাই একটা কথা বলি, যেটা হলো যে আপনি বললেন যে এখানে 1% বা 2% ভোট পেয়ে 1% বা 2% ভোট পেয়ে পার্লামেন্টে গেলে অসুবিধাটা কোথায়? কারণ আপনি যখন জনপ্রিয় দল, আপনার দলের লোকজনরা যখন বেশি জনপ্রিয়, তখন তারা তো শতাংশের হারে বেশি পাবে, তার মানে বেশি এমপি থাকবে আপনাদের পার্লামেন্টে। না, আমি ওইটা ওভাবে বলি না, আমি বলতে চাচ্ছি যে জনগণ সেটাকে কিভাবে দিবে। যে জনগণ কোনো এক জায়গায় 70-75% ভোট দিয়েছে, সেখানে 1 বা 2% একজন প্রতিনিধি এসে তার প্রতিনিধিত্ব করতে চায়, এইটা তো জনগণের রায়ের বিপক্ষে হচ্ছে। আমরা যদি জনগণের জন্যই রাজনীতি করি, জনগণের রায়ের বিপক্ষে গিয়ে নিশ্চয়ই জনগণকে সেবা দেওয়ার সুযোগ নেই। আমরা এই প্রশ্নটা একটু শেখ ফজলুল করিম মারুফ আপনার কাছে নিয়ে যেতে চাই। আমরা আরও অনেক বিষয়ে আলোচনা করব যে জনগণ কি মনে করবে। আর যেটা হলো যে এপিটিপি, তাই তো, ফার্স্ট পাস দ্য পজিশন, এই পদ্ধতিটা একটা স্বীকৃত পদ্ধতি, মানে এই যেটা বলা হচ্ছে যে আপনারা হয়তো কিছু আসনের জন্য আপনারা। আমি একটু বলি, প্রশ্ন শুনলাম তো, দুইটা কথা। একটা হলো পছন্দের মানুষ। বাংলাদেশে বিএনপির মূল ব্র্যান্ডিং কি? বেগম জিয়া, তারেক জিয়া। তো বেগম জিয়া, তারেক জিয়া উনি দাঁড়ায় হয়তো ফেনী 1 বা বগুড়া 4, কিন্তু সারা বাংলাদেশে ভোট হয় কিন্তু বেগম জিয়া, তারেক জিয়ার নামেই। ফলে পছন্দের মানুষের জন্য নির্দিষ্ট আসন কথাটা আসলে মানে সহি না। দ্বিতীয় কথা হলো, আমরা আসলে সংসদ এবং স্থানীয় সরকারকে মিলিয়ে ফেলছি। ভাই যে কথা বলছেন, আমার বারংবার মনে হচ্ছে যে সংসদের কাজ কি আর স্থানীয় সরকারের কাছে মিলিয়ে ফেলার কারণ এটা হচ্ছে। আমার প্রার্থী তো জানা থাকছে, আমি তো আদর্শকে ভোট দিচ্ছি, দলকে ভোট দিচ্ছি। জিয়া সাহেবের আদর্শের কথা বলি না, জিয়া আদর্শ মানুষ আসলে আদর্শকে ভোট দেয়, আর স্থানীয় ব্যক্তির জন্য স্থানীয় সরকার ব্যবস্থাটাই আমার মনে হয় ভালো। ফলে আমার মনে হয় আপনি যে শেষ প্রশ্ন করছেন যে বর্তমান পদ্ধতি উত্তরিত কেন হতে চাই, বললাম তো 2টা কারণে। যে 2008-এ বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের পার্থক্য ছিল মাত্র 14, কিন্তু আসনের পার্থক্য হচ্ছে 56%। এখন 14% ভোটের পার্থক্যের কারণে 56% আসনে পার্থক্য হচ্ছে। আমাদের বাংলাদেশে বর্তমান হাসিনা স্বৈরাচারের সূত্রপাত কিন্তু ওইখানেই। যদি পিয়ার থাকতো ওই সময় কিন্তু ওই স্বৈরাচার মানে ওই 56% ভোটের পার্থক্য হয় না, আসনের পার্থক্য হয় না, ফলে স্বৈরতন্ত্র হয় না। এভাবে আজকে যদি আমি বলতেন, আমি ক্যালকুলেশন দেখাইতে পারতাম, এটা অনেকে ক্যালকুলেশন দেখাইছে, মাত্র 4-5% ভোটের পার্থক্যের কারণে অনেক বেশি আসন পাল্টে যাচ্ছে, ফলে স্বৈরাচার তৈরি হচ্ছে। আমরা বাংলাদেশি ভাই, আমি যদি মানে ধরেন বর্তমান পদ্ধতি আমি যে 100-300 আসনে পাই, এটা আমি চাই না, কারণ আমি চাই না যে কোনো স্বৈরাচার বাংলাদেশে আসুক, সেটা হাসিনা স্বৈরাচারও না, বিএনপি স্বৈরাচারও না, ইসলামী আন্দোলন স্বৈরাচারও না। পদ্ধতিটা যে আছে, এটা হলো বাংলাদেশের পদ্ধতিটা আছে, আপনারা যদি সঠিক কথা বলেন তাহলে অধিকাংশ বা সংখ্যাগরিষ্ঠ জনগণ আপনাদের পক্ষে দেবে। আপনারা কেন ওইভাবে পার্লামেন্টে গিয়ে চেঞ্জ করবেন? না, সংখ্যাগরিষ্ঠ বলতে আমি পাচ্ছি না তো। 60% মানুষ তো সরকারের বিরুদ্ধে ভোট দিচ্ছে, তাদের তো ভোটের কোনো প্রতিফলন হচ্ছে না। মানে 40% ভোট না, 40, 42, 43, তার মানে কি 63% মানুষ তারা তো বিপক্ষে ভোট দিচ্ছে। তার মানে বর্তমান পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ মতটা আমি প্রতিফলন ঘটাতে পারতেছি না। আলোচনা থেকে আপনার কোনো কথা না থাকে, আমি 1 মিনিট বলতে চাই। উনি যে কথাটা বলেছেন অত্যন্ত বাংলাদেশের জন্য এটা একটা ভয়াবহ সমস্যার ব্যাপার। এই জন্য আপনি যদি দেখেন, শুধুমাত্র এখানে বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন ধর্ম গোত্রের লোক আছে, তারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের জায়গায় চলে যায়, তাইলে প্রত্যেক ধর্মের লোককেই আমাদেরকে পিয়ার দিতে হবে। ধরেন আজকে পার্বত্য চট্টগ্রাম যেভাবে আমাদের, আমাকে শেষ করতে দেন, পার্বত্য চট্টগ্রাম আজকে যে অবস্থায় আছে, পার্বত্য চট্টগ্রামে ওখানে জনবসতি পুরোটাই আমাদের চাকমা মারমা বিভিন্ন ধর্মের লোকজন আছে, তাদের ওই আসনগুলোর পরে বাংলাদেশে আজকে যে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের অবস্থা, একাধিকবার পার্বত্য চট্টগ্রাম নিজেরা স্বাধীন ঘোষণা করেছে, আমাদের সন্তু লারমার কথা মনে আছে। ওই ধরনের নেতৃত্ব যদি পার্বত্য চট্টগ্রামে আসে, তাইলে তাদের নেতৃত্ব কিভাবে হবে? বাংলাদেশের 5% লোক যদি কোনো ধর্মের থাকে, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় ভোট দেয়, তাইলে তাদের যে প্রতিনিধিত্ব আসবে, অংশগ্রহণমূলক যে কথাটা আমরা বলি, আপনি যে কথাটা বলছেন নিরাপত্তা একটা সংখ্যা, সার্বভৌমত্ব একটা সংখ্যা, সেটাও একটা যৌক্তিক। বড় জায়গাটা আমি যাচ্ছি এই জন্য যে
বাংলাদেশে যারা কখনো সংসদেই যেতে পারেনি তাদের কাছেই পিয়ার পদ্ধতিটা এখন জনপ্রিয় হয়েছে। কারণ 1% ভোট পাইলেই যাতে আমি তিনজন এমপি পাই, এইটা হলো তাদের আসল চাহিদা। তারা তো এদেশের গণতন্ত্র, এখানে মানুষের যে ওই যেটা বললো ওই জায়গাগুলো তো তারা এটা তো এই দাবি বা এই যে সংসদে যেতে চাওয়া, এটা তো কোনো অন্যায় না। অন্যায় না, কিন্তু 1% ভোটের মালিক হয়েই আমি সংসদে তিনজন প্রার্থী বিক্রি করে ফেলবো। আমি রাজনৈতিক দলের প্রার্থী এবং এমপি বিক্রি হবে সেখানে। আমাদের 5% যদি অন্য ধর্মের লোকজন থাকে তাদের আমি মতামতের মূল্যায়ন করবো না? গণতান্ত্রিক রাষ্ট্রে কি মানে কোন ধরনের কথা শুনছি আমরা? 5% মানুষ যদি হিন্দু ধর্মের হয়, অন্য ধর্মের হয়, তাদের মতামতের প্রতিফলন আসে থাকবে না? অবশ্যই থাকতে হবে, কারণ সে বাংলাদেশের নাগরিক, তার মতামতের মর্যাদা আছে। দ্বিতীয় বিষয় হলো পার্বত্য চট্টগ্রামের অবস্থা দিলাম। পার্বত্য চট্টগ্রাম এই অবস্থা তৈরি হয়েছে কেন? তাদের ভয়েসটাকে আমরা রেস করতে দেই নাই, তাদেরকে অবদমিত করে রাখা হয়েছে বর্তমান সিস্টেমের কারণে। সেই কারণে সেটা হয়েছে। তারা তো 71-এ আমাদের সাথে ছিল, তো এখন তারা বিরুদ্ধে গেল কেন? যদি পিয়ার থাকতো তারা আমাদের সংসদে এসে তর্ক করতো, তারা আমাদের রাজপথে এসে মানে ঢাকায় এসে তর্ক করতে পারতো, কিন্তু পিয়ার না থাকার কারণে তাদেরকে অবদমিত করে রাখছি। তৃতীয় যে আসলে হয়ে যায়, আর যেটা বললেন যে আমরা ক্ষমতা যেতে মানে সংসদ যেতে পারি না, আমাদেরকে তো সংসদ যেতে তো হয় নাই। আমি আজকে খুব মানে একটু রুড়োভাবে বলি, বাংলাদেশের যে রাজনৈতিক প্যারাডাইম, পুরাতন প্যারাডাইম, সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পরিষদ যেখানে বিলং করে, সেখানে দল গঠনের প্রক্রিয়া, নেতৃত্ব বাছাই, দল করার মোটিভ, এগুলো হলো এক প্যারাডাইমে। সেখানে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়, সেখানে ক্ষমতা কেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। আমাদেরকে যেতে দেওয়া হয় না। 60% মানুষের মতামতকে প্রতিবার রাষ্ট্র চিন্তা থেকে বাইরে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি সেটা প্রতিবাদ করবো না। জি মার ভাই, ধন্যবাদ। আমরা একটা কথা বলে আমি শেষ করতেছি, যে জায়গায় বলছে 5% মানুষের প্রতিনিধিত্ব আমরা নিচ্ছি না, এইটা একেবারেই আমার বিতর্কের সঙ্গে যায়নি। 5% মানুষের মতামত, ওখানে যারা আছেন তারা তো আমাদের বাকি লোকগুলোর সাথেই আছেন, এবং তাদেরকে আমরা একটা জাতিগতভাবে যদি 5% লোককে আমরা আলাদা করে ফেলি, তারা যে কোনো সময় 5% আলাদা হয়ে যেতে পারে। যেহেতু ধর্মীয় বা এলাকা ভিত্তিক আমাদের সঙ্গে তাদের কিছুটা দূরত্ব আছে। আগে আমাকে কথা বলতে দেন। আমরা মনে করি এখানে যদি কোনো একটা দলকে, কোনো একটা ইয়াকে আলাদা করা হয়, তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। এখানে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসছে, তাহলে বিএনপি কি মনে করে যে বাংলাদেশে ধর্মভিত্তিক আলাদা জাতিসত্তা আছে? আমরা ধর্মভিত্তিক সবাই নাগরিক, আমরা আলাদা জাতিসত্তা বলছি না, সেটা তৈরি হওয়ার মতো একটা প্রেক্ষাপট তৈরি হয়। প্রেক্ষাপট তৈরি হতে পারে, এই জন্য এটাকে এক্সপেরিমেন্ট। চট্টগ্রামে দেখা গেছে এই ধরনের বক্তব্য বিবৃতি, তারা ভারতের সাথে মিলতে চায় বা এই ধরনের কথা, তারা অন্য রাজ্য চায়। এটা কয়জন এটা? এবং এটা গ্রাউন্ড তৈরি হয়েছে কখন? যখন তাদের মতামতকে আমরা অবদমিত করে রাখছি, যখন তারা মূলধারায় আসতে পারে না। আপনি সেটা মনে করছেন। আমরা একটু অন্য আলোচনায় যাই, এই আলোচনাটা একটু শেষ করি। সেটা হলো যে ব্রিটিশ যিনি হাই কমিশনার, উনি এসে বললেন যে যুক্তরাজ্য আজকে নির্বাচন কমিশনে গিয়েছিল, প্রাক নির্বাচনী একটা পর্যবেক্ষক দল নিয়ে তারা ওইখানে গেছে। যুক্তরাজ্য বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ চায়। এই প্রশ্নটা আপনার কাছ দিয়ে শুরু করি। সেটা হলো যে যুক্তরাষ্ট্র অনেক বড় বড় দেশ, আগেও তো অনেক এরকম চেয়েছে, ওরকম সুষ্ঠু নির্বাচন তো হয় নাই। প্রশ্নটা হলো যে এই দেশের নির্বাচন কেমন হবে, তা অন্য দেশ নির্বাচন কেমন চায় সেটার উপর নির্ভর করবে। আর এই নির্বাচন আসলে দেখা যায় যে এই যে দলগুলো এই দূতাবাসের কর্মকর্তারা মানে একটা দৌড়ঝাঁপ। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। বাংলাদেশ কি করে চলবে সেটা হলো আমাদের জনতাই ঠিক করবে, আমরাই ঠিক করব, এবং আলটিমেট তাই কিন্তু হয়। হ্যাঁ, কারণ বাইরের থেকে কেউ এসে আমার রাজনীতি ঠিক করতে পারে নাই, দিলে হাসিনাকেও অনেক আগে উৎখাত করতে পারতো। আমার রাজনীতি আমাকে ঠিক করতে হবে। এখন এখানে কি আমাদের আত্মমর্যাদাবোধগত একটা বিষয় আছে। এটা রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করে, তাদেরকে সে পাত্তা দেয়। দেখেন আজকে আমরা এখানে রাজনৈতিক দল বলি, আমরা দেই না, ইসলামী বাংলাদেশ দেয় না, আমরা দেয়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলো দেয়। আমরা এই প্যারাডাইমটা তো চেঞ্জ করতে চাই। এখন আজকে আমরা এখানে আলোচনা করছি, দুজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলে সারাকুক কি বলছে। সারাকুক কে? যুক্তরাজ্যের সাথে আমার সম্পর্ক কি? যুক্তরাজ্য আমাদেরকে সাম্রাজ্যবাদী করেছে, আমরা যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়েছি, তাই না, ব্রিটিশদের থেকে। তো তার কথা মূল্য কেন দিচ্ছি? এটা হলো আমাদের রাজনীতিবিদদের, একটা রাজনৈতিক দলগুলোর আত্মমর্যাদাগত প্রশ্ন। ইসলামী বাংলাদেশ খুবই ক্লিয়ার, কিন্তু আমাদের জনগণই আমাদের কাছে। ইসলামী যে নেতারা আছেন তারা কিন্তু এই বক্তব্য বিবৃতিতে আবার এটাও বলছে যে সারা পৃথিবীর জাকাত আমরা বাংলাদেশে নিয়ে আসবো। না, বাংলাদেশে নিয়ে আসবে নেতৃত্বের আসনে, কিন্তু ব্রিটিশ সাপেক্ষে আমাকে ভালো হতে হবে। জাকাত বাংলাদেশে নিয়ে আসবো, সারা পৃথিবীর জাকাত বাংলাদেশে নিয়ে আসবো। না ভাই, জাকাত এটা কে বলছে আমি জানি না, তার কথা। এবং বাংলাদেশে এখন জাকাত খাওয়ার মতো জায়গায় নাই, ফলে যিনি বলছে তিনি নিশ্চয়ই কোন সেন্সে আমি জানি না, কিন্তু বাংলাদেশ জাকাত খাওয়ার জায়গা নাই। এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশকে বাংলাদেশের জনগণের সাপেক্ষে মাপা উচিত।
বিচার করা উচিত। যুক্তরাষ্ট্র কি বলছে, অমুক কি বলছে, এটা পাত্তা দেওয়া উচিত না, ইসলাম পাত্তা দেয় না। রফিক ভাই আপনার কাছে। এটা আসলে সারাকুক যে কথাটা বলেছেন, এটা উন্নত বিশ্বগুলো সবসময় বলে যে গণতান্ত্রিকভাবে একটা দেশ যখন দাঁড়িয়ে যায় তখন মানুষের অধিকার নিশ্চিত হয়, তখন মানুষ তার কর্মের ফল। আমরা দেখি যে এই গার্মেন্টসগুলোয় যখন আমরা কাজ করি সেখানেও তারা যেভাবে কমপ্লায়েন্স গার্মেন্টস করতে বলে, এর কারণ আছে তো। এর কারণ হলো মানুষগুলো যাতে ভালো সেবা পায়, তার কর্মস্থলে যাতে সে পরিবেশ পায়। সুতরাং আমরা বিচ্ছিন্ন কোনো দেশ হতে পারবো না সারা বিশ্বের সঙ্গে। কিন্তু তাদের কথা মতো আমাদের ভালো নির্বাচন করতে হবে বা খারাপ, তারা তো পরামর্শ দিচ্ছে আমাদের। মানে যদি মনে করেন যে গেল যে বলবো যে যেই আমল ছিল সেখানে তো বলা হয় যে আপনারাই বলেন যে ভারতের একটা বিশাল প্রচ্ছন্ন একটা মেকানিজম ছিল। আমরা ভারতের মেকানিজম খারাপ, যুক্তরাজ্যের কোনো দেশের প্রভাবে আমরা বিশ্বাস করি না, কিন্তু তারা যদি ভালো পরামর্শ দেয়, এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, এদেশের গণতান্ত্রিক মানুষগুলো যখন গণতান্ত্রিক আচরণে চলে আসবে তখন উন্নত বিশ্বের সঙ্গে আমাদের সে ধরনের একটা অবস্থা তৈরি হবে। আমরা পৃথিবীর অনেক দেশে দেখছি যেখানে ফ্যাসিজম আছে, সেই সব জায়গাগুলো থেকে বিশ্ব তার সহযোগিতা, তার ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ তো আলাদা কোনো দ্বীপ হবে না, সারা বিশ্বের সঙ্গেই তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের এখানে বেঁচে থাকতে হবে, এই দেশটাকে উন্নত বিশ্বের কাতারে আনতে হবে। সুতরাং উন্নত বিশ্বের যে গণতান্ত্রিক যে ডিমান্ড, মানুষের অধিকার বিচ্ছিন্ন দ্বীপ না বাংলাদেশ, আপনার কথা স্পষ্ট যে সম্পর্কটা রাখতে হবে, পরামর্শ দিতে পারে। ছোট্ট অ্যাড করা আছে, সেটা উন্নত বিশ্ব বলতে কি? এটা হলো একটা ওরিয়েন্টালিস্ট আইডিয়া, পশ্চিম আমাদের চাপাই দিচ্ছে, তারা উন্নত আমরা অনুন্নত। অথচ সভ্যতার বাস্তবতা হলো আমরা যখন অনেক উন্নত তখন তারা কেবল গুহার থেকে বের হয়েছে। হ্যাঁ, ফলে উন্নত অনুন্নত এটা বলে আমাদের ছোট করে। আমি একটু ছোট্ট করে একটু বলি, একটু এখন আমরা উন্নত, আত্মমর্যাদা আমরা এখন উন্নত। আমাদের এক স্যার বলতেন বলে আমাদের জিডিপি কম দেখানো হয়, এখন তো বাজেটও দিতে হয় ওয়ার্ল্ড ব্যাংকের থেকে। এটা হলো যে দীর্ঘদিন ধরে আমাদের এভাবে দেখে আসা হয়েছে, ওই যে ইসের থেকে, পলাশির থেকে। সেই কারণে আমি একটা কথা বলি যে বাইরের থেকে কোনো আইডিয়া নিয়ে দেশ আসলে উন্নত হয় না। বাংলাদেশে ৭১-এর পরে সমাজতন্ত্র গণতন্ত্র চাপাই দেওয়া হয়েছিল, একটা তো বাংলাদেশ ভালো জায়গায় গেছে যায় নাই। সেজন্য আমাদের পরিচালনা করার জন্য আমাদের হোম গ্রাউন্ড চিন্তা চেতনা, হাজার বছর লালিত বোধ বিশ্বাস চিন্তা চেতনা দিয়ে আমাদের দেশ পরিচালনা করা উচিত এবং ওদের সাপেক্ষে আমাদের কোনো আমি সেটা বলছি না, কিন্তু ওদের সাপেক্ষে কোনো মানা উচিত না এবং ওদেরকে উন্নত ওই চিন্তাটা ফেলে দেওয়া উচিত। ওরা কিসের উন্নত? আমরা সময় পেলে আমি দেখাতে পারতাম যে আমাদের জিডিপি কম দেখানো হয় না, আদতে আমাদের জিডিপি ওদের চেয়ে অনেক বেশি। আপনারা থাকুন, আমরা আরেকটি বিরতি নিয়ে আসি। দর্শক, আজকে আমরা কথা বলছি ভোট দৌড় এই ইস্যুতে। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই শীর্ষ নেতা। আমরা একদম শেষ প্রান্তের আলোচনায় যেতে চাই, সেটি আপনাকে দিয়ে একটু শুরু করি। শেখ ফজলুল করিম মারুফ, মানে নির্বাচন নিয়ে একটা জোটের আভাস পাওয়া যাচ্ছে এবং মানে তৃণমূল দলগুলোর কেন্দ্রে বেশ একটা গুঞ্জন আছে এবং দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, আপনারা মানে বেশ একটু কাছাকাছি। মানে প্রশ্নটা হলো যে এই ধরনের একটা জোট করে আসলে লাভ কতটা হবে? মানে সবাই তো আপনারা ধর্মভিত্তিক দল, এর আগে আমরা দেখেছি যে ধর্মভিত্তিক দলগুলোকে বিশেষ করে বিএনপি বা এই ধরনের মধ্যপন্থী দলগুলোর সঙ্গে একটু জোট করার ব্যাপারে। তো ধর্মভিত্তিক দলগুলো তো মানে কেন এই প্রশ্নটা আসছে যে ধর্মভিত্তিক দলগুলো তো বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস তারা আলাদা করে তো মানে ভোটের সংখ্যায় তেমন বলতে পারেনি। প্রথম কথা হলো ধর্মভিত্তিক না আদর্শ ভিত্তিক। আমি বললাম দুইটা প্যারাডাইম। তো এক প্যারাডাইমে যে দলগুলো বিলং করে তারা আসলে বস্তুগত স্বার্থ এবং বস্তুগত উন্নয়ন সমৃদ্ধি সেটাকে তারা চিন্তা করে সামনে আগান, আর আমরা আদর্শ ভিত্তিক, আদর্শটাকে সামনে রেখে উন্নয়ন সমৃদ্ধিটা চাই। ফলে ধর্মভিত্তিক না আদর্শ ভিত্তিক হইলে ভালো হয় এবং ধর্ম তো অবশ্যই। এখন আমাদের টার্গেটটা আসলে কি? বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতিগুলোর একটা আমূল পরিবর্তন আসছে। আগে ধর্মভিত্তিক অনেকগুলো দল, তারা অন্যান্য বড় দল আপনি বলছিলেন, তাদের সাথে সমন্বয় করে নির্বাচন করত। কিন্তু বিগত যে জেনজি এবং যে বড় একটা প্রজন্ম আসছে, শুধু বাংলাদেশ না, আপনি সারা বিশ্বেই দেখবেন যে ইসলামকে সামনে রেখে ইসলামী আইডিওলজিতে একটা পুনরুত্থান সারা বিশ্বে হয়েছে। তো সেই জায়গার থেকে আমরা যারা আদর্শকে সামনে রেখে এই মুখ্য করে দেশ পরিচালনা করতে চাই, তারা মনে করছে আমরা একসাথে হলে ভালো করব। এর প্রেক্ষাপটটা তৈরি হয়েছে কারণ কি? বাংলাদেশ সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদীদের দেশ চলছে। গত 54 বছরে প্রত্যেকটা নির্বাচনেই দেশকে আরও বেশি খাদে নিয়ে গেছে। তো সেখানে উত্তর জানার এখন উপায় কি? আপনারা কোন তন্ত্র চান? আমরা ইসলাম, কোন তন্ত্র না, ইসলাম। ইসলাম সুনির্দিষ্ট কোনো রাষ্ট্র কাঠামো আপনাকে প্রস্তাব করছে না, কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা দিচ্ছে। সেই নীতিমালা দিয়ে আমরা রাষ্ট্রটাকে নির্বাচনী যে জোটের আলোচনা চলছে সেটার বাস্তবতা কত দূর, সেটা কি থাকবে শেষমেশ?
আমাদের এখানে জোট না, এটা সমঝোতা হচ্ছে, কেউ কারোর নেতৃত্বে না, আমরা সমঝোতা করছি আসন ভিত্তিক। মানে সমঝোতাটা কিভাবে হবে? আসন ভিত্তিক প্রার্থী হবে। ধরুন ঢাকা 5-এ যদি আমরা প্রার্থী দেই, সেখানে অন্য কেউ প্রার্থী দেবে না, শুধু হাত পাখার সবাই মিলে হাত পাখা ইলেকশন করবো। ঢাকা 6 যদি দাঁড়িপাল্লা প্রার্থী দেয়, আমরা সবাই মিলে দাঁড়িপাল্লার ইলেকশন করব। এটা করে আমরা যেটা করতে চাই যে বর্তমান বাংলাদেশের যে পুরাতন প্যারাডাইমের যে রাজনীতিক দলগুলো, সেগুলোকে পরাজিত করে আমরা একটা ন্যায়সঙ্গত উন্নত বাংলাদেশ করতে চাই। আপনি সেটা আশা করছেন রফিকুল ইসলাম জামাল ভাই। আমরা একদম শেষ মুহূর্তে আছি, তো যেটা হলো যে বিএনপিকে, আমার যদি ভুল না হয়, বিএনপির বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থী, ডানপন্থী বা ইসলামপন্থী দল হিসেবেই, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে ইসলামপন্থীরা তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এরকম মনে হচ্ছে, এবং মানে মনে হচ্ছে যে বিএনপি তাদের এই যে একটা স্ট্যান্ড, সেখানে পরিবর্তন এনেছে কি না, এটা আমি একেবারেই মনে করতেছি না। আমি একটু আগের প্রসঙ্গে বলি, আমরা উন্নত দেশ, উন্নত মানসিকতা, এই ব্যাপারটা আপেক্ষিক, কারণ আমরা কোনো মিনারেল রিসোর্স আমাদের নাই। আমরা বাংলাদেশে এখনো শ্রম বিক্রি করি, ইসলামিক দলগুলো বিদেশ থেকে জাকাতের টাকা চাচ্ছে, তার থেকে বোঝা যায় যে আমরা এখন পর্যন্ত কতটা উন্নত জায়গায় আছি। আর একটা ব্যাপার আপনি যেটা বলেছেন, আমি আপনার কথার সময় কথা বলিনি, আর একটা ব্যাপারে আপনি বলবেন যে জায়গাটায় এদের কোনো আদর্শিক দিক নাই, আজকে যাকে বলে যে তার মধ্যে ইসলামের ছোঁয়া নাই, কালকে ভোটের বেলায় তাকে বলে ও আমার বন্ধু। কারণ ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে ইসলামিক আদর্শে যারা আছে, ইসলামিক ভাবধারায় যারা আছে, তারাই তো নিশ্চয়ই তাদের মধ্যে ঐক্য হতে পারে। কিন্তু আমরা তো বিভিন্ন সময় এই যে ইসলামিক দলগুলো ঐক্য করতেছে, সত্যিকার ইসলাম যদি থাকে, বিএনপির মধ্যে ইসলামিক ওলামা দল একটা সংগঠন আছে, আমি একটু কথা বলছি, অন্যদিকে হেফাজত ইসলাম বিএনপির সঙ্গে আছে। কিন্তু আমরা যে ইসলামিক দলগুলোকে এখন ঐক্য হতে দেখছি, এরা কিন্তু একজনকে আরেকজনকে বলতে, ওর মধ্যে ইসলামিক কোনো আদর্শই নাই, ওর মধ্যে ইসলামের ভাবধারা নাই, ওদের সঙ্গে যারা যাবে তাকে ইসলাম শেষ হয়ে যাবে। আজকে আবার ভোটের আদর্শে গিয়ে দেখি যে তাদের মধ্যে ইসলামিক ঐক্য হতে পারে। তাই যে একজনকে আরেকজনে ইসলামের ভাবধারা, ইসলামের আদর্শ, ইসলামের কোনো কিছুই তার মধ্যে নাই। কমিউনিস্টরা বাংলাদেশে আসলে পরে এখানে এবার ইসলাম আসতে পারে, কিন্তু জামাত আসলে ইসলাম আসবে না। এই জায়গাগুলো মনে হয় তাদের আগে ঠিক হতে হবে। রাজনীতির সবাই তো আপনার গণঅভ্যুত্থানের পক্ষের ছিলেন, মানে এই ধরনের বক্তব্যে কি যাওয়া উচিত? আপনার কাছ থেকে 30 সেকেন্ড শুনবো, এরপরে তার কাছে আমরা বলি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছিল। তো সেখানে রোমের শাসক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে যে তুমি আসো, আমরা একসাথে হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে পরাভূত করি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলেছিলেন যে আমার সাথে আলীর দ্বন্দ্ব এটা ব্যক্তিগত, ভাই ব্রাদারের, কিন্তু তুমি যদি আলীর বিরুদ্ধে অস্ত্র ধরো, সবার আগে প্রতিহত করবো আমি। এখন আমাদের ইসলামপন্থী দলের মধ্যে যে ইসলাম তো একটা বিস্তৃত জিনিস, সেখানে স্কুল অফ থট আছে, তাদের মধ্যে মতপার্থক্য, সেটা ইসলামের সৌন্দর্য, বৈচিত্র্য, এটা বিভেদ না। তো আমরা ইসলামী না, ইসলাম কি সেটাকে সার্টিফাই করবে পড়াশোনা করা ইসলামিস্টরা, নাকি ধরেন যারা ইসলাম নিয়ে জানেই না, ইসলাম নিয়ে পড়াশোনাই করে নাই তারা? ফলে এটা আসলে জামাল ভাই, আমরা কি এরকম বক্তব্যের দিকে যাব? কারণ আসলে তো এই যে শক্তিগুলোর কথা, এরা তো আগে সবাই শেখ হাসিনা বিরোধী ছিল, এরকম মনে করা এটা ঠিক না। আমরা ইসলামিক শাসনতন্ত্র, ইসলামিক আন্দোলন যারা এখন দাবি করতেছে, গত 2014 সালে তারা ইলেকশন করেছে, প্রত্যেকটা ইউনিয়ন সম্পূর্ণ মিথ্যা কথা, ইলেকশন করেছে, প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ মিথ্যা কথা। আমি এটা বলতে হবে, আপনি মিথ্যা বলতে পারেন না, ইউ আর লায়ার। আপনি লায়ার। 2014 সালে আমরা ইলেকশন করি নাই, পরিষ্কার মিথ্যা কথা। আমরা না হলে আমার পারিশ্রমিক ভুল ধারণা যাবে না। না, আপনি মিথ্যা কথা বললেন। জোহার দেশে কে ইলেকশন, হাত পাখা ইলেকশন, হাত পাখার মার্কার, যখন হাত পাখা ইলেকশন আমরা দেখেছি না, 2018 ভুল কথা, একেবারে ভুল। আপনি একজনের মধ্যে আপনি তো ভদ্রতাই শিখেন, আজকে আলোচনা খুবই দারুণ হয়েছে। আমি একটু আমার অতিথিদের একটু বলবো, একটু আমি অতিথিদের একটু সংযত হতে বলবো। আমরা আজকে নিশ্চয়ই দর্শকরা সেটি পছন্দ করেছে। শেষ মুহূর্তে এভাবেই শেষ হোক। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।